আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি রওশন আমিন রুহি। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছে সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলো ভাঙছে আস্থা। ঢাকায় প্রায় ১৩ লাখ শিশু বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে। বাংলাদেশে ৯৮% শিশুর দেহে সীসার উপস্থিতি, স্বাস্থ্য ঝুঁকিতে দেশের লাখো শিশু কিশোর। বাংলাদেশে হাজারো শিশুরা আক্রান্ত থ্যালাসেমিয়ায়। এবারে বিস্তারিত। ঢাকা মহানগরীতে প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষার চিত্রে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। প্রাথমিকের প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখে এখন পড়ালেখা করছে বেসরকারি প্রতিষ্ঠানে, অর্থাৎ সরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা হারাচ্ছেন অভিভাবকরা। প্রশ্ন উঠছে, কেন পিছিয়ে পড়ছে সরকারি স্কুলগুলো, আর কি আছে বেসরকারি স্কুলগুলোর শিক্ষায় যা এত শিক্ষার্থীকে আকৃষ্ট করছে? রিপোর্ট করছে আফরিন আক্তার। শিক্ষার্থী সংকটে রাজধানীর ৩৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঢাকা মহানগরীর প্রাথমিক ও প্রাক প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬ লাখ। এর মধ্যে প্রায় ১৩ লাখই পড়ছে বেসরকারি স্কুলে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে প্রাথমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে। কিন্ডারগার্টেনে হচ্ছে যে বাচ্চাদের একটা স্পেশাল একটা ওরা কেয়ার করে, সেইটা আমরা এই স্কুলগুলোতে দেখছি না আর কি। এখানে ওনারা যেটা বলে যে এখানে অনেক এত বাচ্চা কেয়ার করা মুশকিল ওনাদের জন্য। কিন্ডারগার্টেনে অবশ্যই যত্ন নেওয়া হয়, ওইখানে টাকাটা প্রতি মাসে বেতনটা নেওয়া হয় দেখে তাদের যত্নটা ওরকমভাবেই নেওয়া হয়। সরকারি শ্রোতাদের বেতন নেওয়া হয় না। ৭:৩০ যদি স্কুল শুরু হয় ৭টার সময় তার প্রস্তুতি থাকে, উঠতে হয় ৬টায়। ওই বাচ্চাটা সারাদিন যায়া আপনার ২:৩০ পর্যন্ত স্কুলে থাকতে হয়। তাহলে এই যে সময়টা, এতে কি হয়, বাচ্চা না সকালবেলা নাস্তাটা করতে পারতেছে, না দুপুরের খাবারটা খেতে পারছে, সময় মতো কোনো কিছুই হচ্ছে না। বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০,০০০-এরও বেশি। এখানে প্রতিটি শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীর সংখ্যা কম, আর ইংরেজি ও প্রযুক্তি শিক্ষার জন্য অভিভাবকদের বেশি আকৃষ্ট করছে। সরকারি স্কুলের টিচারদের বেতনটা আসে সরকারিভাবে, আর ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের কাছে টিচারদের কাছে জবাবদিহি করতে তারা বাধ্য নয়। হ্যাঁ, আর আমাদের বেসরকারি স্কুলগুলোতে আমাদের ছাত্রছাত্রীদের বেতনেই আমাদের বেতন, যার কারণে আমরা খুব আন্তরিকতার সাথে ছাত্রছাত্রীদের ধরে পড়াশোনা করানোর জন্য আমরা বেশি সচেষ্ট থাকি। আমি দেখি যে 1, 2 বা নার্সারি তো নাই, 1, 2 পড়লো, 3, 4, 5 আমাদের স্কুলে পড়ছে। আবার প্রাইমারি স্কুলের কিছু ম্যাক্সিমাম বাচ্চারই বেসমেন্টটা ভালো হয় না। এর বিপরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬৫,০০০ হলেও রয়েছে শিক্ষক সংকট, অবকাঠামোর দুরবস্থা এবং শিক্ষকের দায়িত্বহীনতার অভিযোগ। তবুও অনেক অভিভাবক সন্তানের জন্য সরকারি বিদ্যালয়কেই বেছে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, প্রাইভেটে পড়াতে গেলে আমাদের অর্থনৈতিক অবস্থাটা তেমন, আমরা অবরণটাই থাকি। এক কথা বলতে গেলে অবরণের কারণেই আমরা এখন সরকারি স্কুলে বেছে নিছি। এখানে আমাদের তেমন খরচ দিতে হয় না, বরঞ্চ উপবৃত্তি পায় বাচ্চারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে তাদের অনেক বন্ধু ধীরে ধীরে বেসরকারি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে। তুমি কি ক্লাস শিশু থেকে বা নার্সারি থেকে স্কুলে পড়ছো? না, আমি শিশু থেকে এখানে পড়ছি না, আমি কিন্ডারগার্টেন স্কুলে পড়েছি। শিশু থেকে আমি 3 পর্যন্ত কিন্ডারগার্টেনে পড়েছি। হ্যাঁ। আগে কিন্ডারগার্টেনে কেন পড়তে? ওইখানে পরিবেশ ভালো ছিল, চিল্লাচিল্লি হতো না, সবাই বিশৃঙ্খলা সৃষ্টি করতো না, এই জন্য কিন্ডারগার্টেনে পড়তাম। জি, সরকারি স্কুলে স্টুডেন্ট বেশি থাকায় খুব একটা যত্ন সহকারে পড়ানো হয় না। এই জন্য বেসরকারি স্কুলে যেমন খুব ধরে ধরে টিচাররা পড়ায়, তেমন সরকারি স্কুলে আমি খুঁজে পাইনি, এই জন্য আর কি বেসরকারি স্কুলে ভর্তি হয়েছি। বিশেষজ্ঞরা মনে করছেন এই বৈষম্যমূলক শিক্ষার জন্য অভিভাবকরাই অনেকাংশে দায়ী। এখনো সময় আছে ইউনিফর্মড এডুকেশন বাস্তবায়নের মাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করার। এটার একটা অন্যতম প্রধান কারণ হলো আমাদের জাতি হিসেবে আমরা দুর্ভাগা। এটা কিন্তু আজকের সৃষ্টি না। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, যখন 1974 সালে প্রথম প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করা হয়েছে, তখন থেকেই এই বৈষম্যটা শুরু হয়েছে।
এবং এখন এই বৈষম্যের চরম আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রায় 11 ধরনের সরকারি প্রাথমিক বিদ্যালয় না মৌলিক শিক্ষার সুযোগ আছে, প্রায় 11 ধরনের প্রাইমারি স্কুল আছে। এর মধ্যে আপনি যেমন বলেন কিন্ডারগার্টেন এবং সরকারি প্রাইমারি স্কুল শুধু না, আরও দুর্ভাগ্যজনকভাবে ইংলিশ মিডিয়াম, আরও দুর্ভাগ্যজনকভাবে ইবতদায়ী মাদ্রাসা, আরও স্যাটেলাইট স্কুল, আমাদের নানা রকমের আয়োজন ছিল সরকারের। এখন মূল ধারার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা 1974 সালে প্রথম জাতীয়করণ করা হয়। পরবর্তীতে দ্বিতীয়বার বিগত ফ্যাসিবাদের সরকারের সময় দ্বিতীয়বার আবার পর্যায়ক্রমে সকল প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়েছে। এই সরকারি প্রাইমারি স্কুলের মধ্যেও আবার ক্যাটাগরি ছিল 3টা: রেজিস্টার্ড স্কুল, নন রেজিস্টার্ড স্কুল এবং সরকারি প্রাইমারি স্কুল। এই ধারাটাকে এমনভাবে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে, বিশেষ করে শিক্ষা সংস্কৃতির মধ্যে এমনভাবে দাঁড়িয়েছে যে সরকারি প্রাইমারি স্কুলরা পড়বে অবহেলিত অভিভাবকের সন্তানেরা, যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, তারাই যেন সরকারি প্রাইমারি স্কুলে পড়তে যায়। এই যে সমাজে বৈষম্য, এই তার অভিভাবকের আর্থিক অবস্থানের উপর ভিত্তি করে এই যে প্রাইমারি স্কুলের যে শিক্ষার ধারাটা গড়ে উঠেছে, এটা বাংলাদেশ মানুষের জন্য বা বাংলাদেশের জাতির জন্য বা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই রাষ্ট্রে বহুমুখী শিক্ষার্থী আমরা তৈরি করছি, একই রাষ্ট্রে বহু মানসিকতার শিশু আমরা তৈরি করছি, যেটা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক শিক্ষা সবার অধিকার, তাই দ্রুত বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বদলে সকলের জন্য সমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন সকলে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মর্মান্তিক দুর্ঘটনার শোক এখনো গভীরভাবে স্পর্শ করে রেখেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষককে। কয়েক সপ্তাহ আগে প্রাণ হারানো সহপাঠীদের স্মৃতি নিয়ে আবারও শুরু হয়েছে ক্লাস, কিন্তু শ্রেণীকক্ষের দেয়াল, খেলার মাঠ আর প্রতিটি করিডোর যেন এখনো বয়ে বেড়াচ্ছে অদৃশ্য এক শূন্যতার ভার। রিপোর্ট করছে সাবিহা আঞ্জুম পৌশি। দীর্ঘ শোক আর শূন্যতার পরে আবারও খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দরজা, কিন্তু প্রতিটি শিক্ষার্থীর মুখে লুকিয়ে রয়েছে প্রিয় সহপাঠী ভাই বোনকে হারানোর গভীর দুঃখ। এতদিন পর স্কুলে এসে ভালোই লাগতেছে, ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারতেছি, বাট এই পুরো বিল্ডিংটা দেখলে তো খারাপ তো লাগবেই, কারণ আমাদের ছোট ভাই বোন কত মারা গেছে, আমার 2টা ফ্রেন্ড মারা গেছে, তারপর মাহিরিন মিস যে তার সাথে সকালবেলা কথা বলছি, তারপর মাহফুজা মিস এখন কালকে ওনাকে আইসিইউতে ঘোষণা করা হয়েছে, কারণ উনি 50-50 চান্স বাঁচবে নাকি বাঁচবে না। আমরা সবার জন্য দোয়া করব যেন আল্লাহ রাইসামণি সহ আব্দুল্লাহ শামীম সহ যারা যারা মারা গেছে তাদের জন্য জান্নাতিবাসী করুন। শিক্ষার্থীরা বলেন ছোট ভাই বোনদের কথা মনে পড়লেই চোখ ভিজে ওঠে, ক্লাসরুমের দিকে তাকালে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সেই দিন ঘটনার আগ মুহূর্তে আমরা জানালার কাছেই দাঁড়িয়েছিলাম এবং সরাসরি নিজের চোখেই দেখেছি যে প্লেনটা সরাসরি ক্র্যাশ হয়েছিল। সো খারাপ লাগে, কিন্তু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি সবাই। বিমান বাহিনীদের পক্ষ থেকে একটা টিম গঠন করা হয়েছে, আর আমাদের স্কুলের নিজস্ব একটা টিম গঠন করা হয়েছে। আর যারা একটু মানসিকভাবে খারাপ ফিল করতেছে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে এই প্রাঙ্গণ ছিল কান্না আর আহাজারিতে ভরপুর। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 35 জন শিক্ষার্থী। যখন আবার স্কুলের ঘন্টা বেজে উঠল, তখন যেন শোকের ছায়া পড়েছে প্রতিটি দেয়ালে, প্রতিটি করিডোরে। যা হয় দুনিয়াতে সব আল্লাহর হুকুম মতোই হয়, তাই আল্লাহর উপরে আমার অনেক বিশ্বাস, এই কারণে ও এখানেই পড়বে, কোনো সমস্যা নেই। ছোট বাচ্চারা বেশি আতঙ্কিত আর কি, কারণ ওদের ভবনটাতেই তো হয়েছে ঘটনাটা। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু ওটা তো আর ভুলার না, যেসব বাচ্চাগুলো চলে গেছে ওটার জন্য তো আমরা অবশ্যই, কিন্তু আমরা যে আল্লাহর রহমতে এখন যেসব বাচ্চাগুলো আছে ওটা যেন ওটা এই থেকে দূরে হয়ে যায়, ভুলতে পারে, সেজন্য ক্যাম্প আছে স্কুল থেকে, এটা অনেক ভালো একটা উদ্যোগ। শোকের মধ্যেও পড়াশোনার ধারাকে ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন স্কুলটির প্রধান শিক্ষক। বিমান বাহিনী ওনাদের একটা মেডিকেল টিম আছে, ওনারা কাউন্সিলিং করতেছেন। ব্রাকের থেকে একটা কাউন্সিলিং টিম পেয়েছি, তারা এখানে কাজ করতেছেন। আমাদের মাইলস্টোনের একটা কাউন্সিলিং টিম আছে, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার তারা ওইখানে কাউন্সিলিং করতেছেন। এই মুহূর্তে এটা খুব জরুরি আমাদের জন্য, স্টুডেন্টরা বেশ ট্রমাটাইজড হয়ে আছে। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মানসিক অবস্থা স্বাভাবিক রাখতে কাউন্সিলিং এর ব্যবস্থা করেছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বিবেচনায় নিয়ে বিশেষ ক্যাম্পেইন চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে শিক্ষক, প্রতিষ্ঠান ও সমাজের একত্রিত উদ্যোগ প্রয়োজন। যদি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে করেন দৈনিক 6টা ক্লাস আছে, একটা ক্লাস যদি আমার কম্প্রোমাইজ করতে হয়, সিস্টেম করে যে আজকে একটা ক্লাস কম, কালকে একটা ক্লাস কম, ওই যে 1 ঘন্টা সময়
শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের একটা মিলবন্ধনের জন্য কোনো পরিবেশ সৃষ্টি করা যায় কিনা, যাতে তারা ওই যে তাদের যে ভীতিকর পরিবেশ থেকে একটু বের হয়ে আসতে পারে। কারণ শুধু পড়াশোনার মধ্যে থাকলে কিন্তু আমরা হয়তো অনেকে মনে করতে পারি না ওরা তো পড়াশোনার মধ্যে ডুবে গেছে, না, এত সহজ হবে না, বরং তাদেরকে একটু অন্য ফ্লেভার দেওয়া, অন্য রকম সেন্স দেওয়া। তার জন্য আমি মনে করি প্রয়োজনে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটা সাময়িক একটু ব্যাহত হলেও তাদের জন্য স্পেশাল প্রোগ্রাম, মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি মনে করি নেওয়াটা খুব জরুরি। বিশেষজ্ঞরা মনে করছেন শিক্ষার্থীরা যেন এই মর্মান্তিক দুর্ঘটনাকে ভুলে গিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর চালু হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তবে এখনো শুরু হয়নি পাঠদান, কারণ এখনো অনেক শিক্ষার্থীর মনে ভয়ের আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন এই ট্রমা থেকে বের হতে প্রয়োজন সময়, সহানুভূতি ও সঠিক মানসিক সহায়তা। সাবিহান জিমপৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে প্রায় 98% শিশুর দেহে সীসার উপস্থিতি রয়েছে, যা তাদের শারীরিক এবং মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। খাবার, খেলনা, এমনকি নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকছে সীসা, যা ধীরে ধীরে বিষের মতো ক্ষতিগ্রস্ত করছে হাজারো শিশুকে। প্রতি ডেসিলিটারে গড়ে 67 মাইক্রোগ্রাম করে সীসার উপস্থিতি রয়েছে। এর তথ্য উঠে আসে ICDDRBর গবেষণায়। বিশেষজ্ঞদের মতে দ্রুত পদক্ষেপ না নিলে শিশুসহ সাধারণ মানুষের উপর স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হবে না। বিস্তারিত জানাচ্ছে ফারিয়া আক্তার। প্রচণ্ড তাপে ধোঁয়ায় ঢেকে আছে পুরো ঘর। লোহা গলিয়ে তৈরি করা হচ্ছে নানা জিনিসপত্র। তাপে যেখানে আমাদেরই দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, অথচ সেই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে শিশুরা। পারিশ্রমিক কত তোমার? আমার 3000 সপ্তাহে 3000। আচ্ছা, এখানে যে কাজ করতেছে, যে সীসার এগুলো গুঁড়োগুলো উঠতেছে, তোমার সমস্যা হয় না কোনো? না, আমার সমস্যা হয় না, কাজ করে মজা আছে। নিঃশ্বাসে তাদের শরীরে ঢুকছে সীসা, যা ধীরে ধীরে বিষের মতো বিষাক্ত করে তুলছে তাদের ভবিষ্যৎকে। সীসা একটি মৌলিক ভারী ধাতু, যা প্রাকৃতিকভাবে পরিবেশে থাকে, কিন্তু নীরবে এটি বিষাক্ত করে তুলছে পরিবেশকে। বাতাসে, পানিতে, রঙে, এমনকি খেলনায়ও লুকিয়ে আছে সীসা, যা শিশুদের শরীরে মারাত্মক প্রভাব ফেলছে। ICDDRBর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের প্রায় 98% শিশুর রক্তে সীসার উপস্থিতি পাওয়া গেছে, প্রতি ডেসিলিটারে 67 গ্রাম। মানুষের শরীরে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে 35 গ্রামের ওপরে সীসার মাত্রা হলে তা গুরুতর ঝুঁকি হিসেবে ধরা হয়, কিন্তু বাংলাদেশের শিশুদের দেহে সেটি দ্বিগুণেরও বেশি। ইউনিসেফের তথ্য বলছে বাংলাদেশ বিশ্বের 4র্থ সর্বোচ্চ সীসা দূষিত দেশ, যেখানে 3,60,00,000 শিশুর রক্তে সীসার মাত্রা অতিরিক্ত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এমন দূষণ দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশে যেহেতু আমাদের সব শিশুদের শরীরে কেমন সীসা আছে এই ব্যাপারটা আমরা এখনও জানি না, তাই আমরা চেষ্টা করি ঢাকা শহরের 2 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের শরীরে আসলে কী মাত্রার সীসা আছে এবং সেই সীসাটা আসলে কোথা থেকে আসতেছে এটা জানার চেষ্টা করি আমরা। তো ঢাকা শহরের 500 শিশুকে আমরা নিই সর্বস্তরের, এবং এই 500 শিশুকে আমরা রক্ত পরীক্ষা করি, তাদের বাড়ি থেকে ধুলা, বালি, রান্নার পাত্র, খেলনা এগুলো সব পরীক্ষা করি, এমনকি খাবার, পানি এবং বাতাসটাও আমরা পরীক্ষা করে দেখি যে সেখানে কীরকম সীসা আছে। তো আমরা দেখতে পাই যে এই যে 2 থেকে 4 বছরের বাচ্চারা আছেন ঢাকা শহরের, এই 500টা বাচ্চার মধ্যে 98% বাচ্চার শরীরে প্রতি লিটারে 35 মাইক্রোগ্রামের বেশি সীসা আছে, যেটা অনেক মারাত্মক ক্ষতিকর একটা মাত্রা। এছাড়াও সকল শিশুর শরীরেই কিন্তু সীসা পেয়েছি আমরা, এমন কোনো বাচ্চা আমরা পাইনি যাদের সীসা ছিল না, সবার শরীরেই সীসা ছিল। এমনকি 50% বাচ্চার শরীরে 67 মাইক্রোগ্রামের বেশি প্রতি লিটারে সীসা ছিল। সীসা পোড়ানো, গলানো, রিসাইক্লিং এর মতন কাজ যেখানে করা হয়, সেখানে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। শুধু কারখানার শ্রমিক শিশুরাই নয়, আশেপাশের এলাকায় বসবাসকারী শিশুরাও সমানভাবে আক্রান্ত হচ্ছে। ঢাকা শহরের সব বাচ্চার রক্তে সীসার পরিমাণ অনেকভাবে বেশি। তো এইটার জন্য হচ্ছে যে প্রথমে দরকার আসলে আমাদের একটা পরিকল্পনা দরকার। সীসার যেখানে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেখানে সীসার কাজগুলো হয় বিভিন্নভাবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, এদেরকে হচ্ছে যে এই শহর যেখানে জনবসতিপূর্ণ জায়গা আছে সেখান থেকে এদেরকে হচ্ছে যে ঢাকা শহরের বাইরে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আপনার সেফ রিসাইক্লিং, যেটা বলি যে আপনার
নিরাপদভাবে যদি আমরা সীসা ব্যবহার করি সেটা নিরাপদ রিসাইক্লিংয়ের ব্যবস্থাও থাকতে হবে, তাহলে এটা তুলনামূলকভাবে পরিবেশে কম আসবে। সীসা নিয়ে গবেষণার সাথে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন সীসা দূষণ রোধে কার্যকরী পরিকল্পনা গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি সীসা ব্যবস্থাপনার জন্য শক্তিশালী নীতিমালা প্রণয়ন না হলে শিশুসহ সাধারণ মানুষদের ওপর স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হবে না। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 থেকে 8 হাজার শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে। রক্তের অভাবে যেখানে জীবন থমকে যায় সেখানে নতুন জীবন ফেরানোর চেষ্টা চলছে প্রতিদিন। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি অ্যান্ড হাসপাতাল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এবং রোগীদের জন্য এক অনন্য চিকিৎসা কেন্দ্র। এখানে নিয়মিত রক্ত সঞ্চালন, আধুনিক চিকিৎসা ও বিশেষায়িত সেবা নিয়ে অনেক শিশুই ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবনের হাসি। শুধু চিকিৎসাই নয়, রোগ প্রতিরোধ সচেতনতা বাড়াতে নিয়মিত চলছে ক্যাম্পেইন ও বাহক শনাক্তকরণ কার্যক্রম। বিস্তারিত তামিম আহমেদ বৃন্তর রিপোর্টে। খাদিজা পৃথিবীর আলো দেখেছে মাত্র 3 বছর আগে, কিন্তু জন্মের পর থেকেই তার ছোট্ট শরীরটা সহ্য করছে অসংখ্য সূচের খোঁচা। কিছুদিন পরপরই প্রয়োজন হয় রক্ত দেওয়ার, কারণ খাদিজা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শুধু খাদিজা নয়, তার মতো অসংখ্য শিশুর দেখা মেলে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে, যাদের শৈশব কেটে যায় রক্তের ব্যাগ আর হাসপাতালের বিছানায়। যখন বুঝতে পারো যে শরীরে রক্তের স্বল্পতা শুরু হচ্ছে, তখন কেমন লাগতে থাকে আসলে শরীর? তখন চোখ ঝাপসা হতে থাকে, তখন মাথা ঘুরতে থাকে, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আজকে কেন এসেছো? আজকে ব্লাড দিতেই আসছি। তখন শরীর একটু দুর্বল লাগে, মানে কোনো পড়তে বসলে পড়াই তখন মন বসে না, আর কিছু না। ওর 6 মাস বয়স থেকে এখন 24 বছর, আজকে 23.5 বছর রক্ত দিচ্ছি। আমার 2টা বাচ্চাই অসুস্থ, এই একটা ওই একটা, 2টা বাচ্চাই আমার অসুস্থ। তো ওর বয়স 24 আর ওর হচ্ছে 14। এই এত বছরই আমি ওদেরকে রক্ত দিচ্ছি। আমাদের এটা একটা জীবন যুদ্ধ আর কি, আমরা জীবন যুদ্ধ চালাইতেছি, ওদের পিছনে আমাদের পুরা এফোর্ট দিতে হচ্ছে। থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি অ্যান্ড হাসপাতাল কাজ করছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির অধীনে এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিটা সম্পূর্ণরূপে শুধুমাত্র রোগী এবং রোগীর বাবা মার দ্বারা গঠিত এবং পরিচালিত একটি সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে ভয়াবহভাবে এই রোগের বাহকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন আমি তোমাদের বলছিলাম যে এই রোগটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাবসলিউটলি এটা কিন্তু জেনেটিক ডিজিজ, যে বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা রোগ। অর্থাৎ বাবা যদি বাহক হন, মাও যদি এই রোগের বাহক হন, তাহলে বাহকে বিয়ে করলে এই রোগটা হতে পারে। মানে প্রতি গর্ভস্থ সন্তান 25% সম্ভাবনা থাকে এই রোগ নিয়ে জন্মগ্রহণ করার। বিশেষজ্ঞরা বলছেন থ্যালাসেমিয়া এখন আর আতঙ্কের নাম নয়, সচেতনতা আর সময় মতো সঠিক চিকিৎসা নিলেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব। থ্যালাসেমিয়া রোগী নিয়ে জন্ম যেন না গ্রহণ করে সেইটাকে আমাদের অ্যাওয়ারনেস আমাদের তৈরি করতে। আর আমরা জানি এটা প্রিভেন্টেবল ডিজিজ, 100% প্রিভেন্টেবল। আমি যে জানি যে আমি ক্যারিয়ার, আমি যদি আরেকজনের ক্যারিয়ারকে বিয়ে না করি, অবশ্যই আমাদের বাচ্চা রোগী হবে না। এটা আমাদের সহজেই করতে পারি এবং এই টেস্টটা আমাদের দেশে এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চলে আসছে। একটা সিম্পল টেস্ট, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা করলে আমরা বুঝতে পারবো যে আমি ক্যারিয়ার কিনা। যদি ক্যারিয়ার হয়, আমি একজন ক্যারিয়ারকে বিয়ে করবো না, আমাদের বাচ্চা রোগী হবে না। আর যদি ক্যারিয়ার না থাকে, আমি যে কাউকে বিয়ে করতে পারি। এখন আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের আগের যে উদ্দেশ্য ছিল যে আমার ট্রিটমেন্টটা ঠিকমতো চালাবো, আমাদের এই সোসাইটির এখন উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাওয়ারনেসটা বেশি জোর দিয়েছি। বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বিবাহের আগে রক্ত পরীক্ষা ও বাহক শনাক্তকরণ নিশ্চিত করা, পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করলে খুব সহজেই মানুষের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়। এভাবে রক্ত দিয়ে আর রোগী দেখে তো পারা যাবে না, সেজন্য দরকার সচেতনতা বৃদ্ধি। তো সেই থেকে আমরা বিভিন্ন স্কুল কলেজ, এমনকি যখন স্কুল কলেজ বন্ধ থাকে, গ্রামে গ্রামে আমরা সবাইকে জড়ো করে 2 ঘন্টার একটা আমরা প্রোগ্রাম করি, সেখানে থাকে সচেতনতা প্রোগ্রাম। 8000 স্যাম্পলের মধ্যে আমরা 11.4% অব দি টোটাল পপুলেশন এটার বাহক পেয়েছি। তাহলে বাংলাদেশে 18 কোটি লোক হলে বাহকের সংখ্যা প্রায় 2 কোটি। তো এই যে ভয়াবহ অবস্থা, এটা আগামী দিনে কত বড় একটা স্বাস্থ্য সমস্যা
তৈরি করবে বা স্বাস্থ্য ব্যবস্থার জন্য কত বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে এটা সহজেই অনুমেয়। সেজন্যই আমরা মনে করি এখন যেটা সবচেয়ে মূল কাজ, বড় কাজ আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটা হলো মানুষকে জানানো রোগটা সম্পর্কে, বাহক সম্বন্ধে জানানো, বাহক যে কোনো রোগ না, কোনো সমস্যা না, বাহক আর 10টা মানুষের মধ্যে স্বাভাবিক, তাদেরকে চিহ্নিত করা এবং বাহক নির্ণয় করে বাহকে বিয়েটা বন্ধ করা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024 সালের তথ্য মতে দেশে প্রায় 11.4% মানুষ এ রোগের বাহক, যার ফলে প্রতি বছর অসংখ্য শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে। থ্যালাসেমিয়া আর মরণব্যাধি রোগ নয়, সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া, নিয়ম মেনে চিকিৎসা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করলেই প্রতিরোধ করা যাবে এটি। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া জ্বর। হঠাৎ জ্বর, তীব্র জয়েন্ট ব্যথা এবং অবসন্নতায় কাবু করে দিচ্ছে এই ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সারা দেশে শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জমে থাকা পানি, পরিবেশ পরিষ্কার রাখা এবং সচেতন হলে এই সংক্রমণ ঠেকানো সম্ভব। বিস্তারিত সাবিহা আঞ্জুম পৌশির আরও একটি রিপোর্টে। রাজধানী সহ দেশের নানা জায়গায় বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। মশাবাহিত এই ভাইরাসে আক্রান্তরা ভুগছেন তীব্র জ্বর ও অসহনীয় ব্যথায়। ডেঙ্গু ধরার পরে এখন 4 দিন উপরে আসছিলাম আমরা, এনতে এই ডেঙ্গুর ইয়াতাইছি, এখন চিকিৎসা দেওয়া একটু ভালো হয়েছে। দেশের বাড়ি বরিশাল, এই জায়গায় ডাক্তার দেখাইছি, জ্বর ভালো না। তারপর হেনতুন আমরা বললে আবার ঢাকা নিয়ে আসছি, সরদি হাসপাতাল ভর্তি করাইছি 23 তারিখে। 13 দিন আসিলাম, 13 দিনে 2 দিন জ্বর ভালো ছিল আর জ্বর আনতে থাকতো, জ্বর 105-106 থাকে। হঠাৎ করে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, এরপর আমরা এই জায়গায় শিশু হাসপাতাল বুধবার রাত্রে নিয়ে আসি। এখন আমার বাচ্চা অনেকটা সুস্থ, অনেক ভালো। আর রোগ ছিল বলছে ডেঙ্গু, টাইফয়েড আর রক্তে সমস্যা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সারা দেশে শতাধিক মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল থাকায় অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে। লক্ষণ জ্বর থাকবে, শরীরে ব্যথা থাকবে অনেক বেশি, বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করতে পারে। যারা ছোট বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে, দেখা যায় বাচ্চাকে ধরলেও বাচ্চা কান্নাকাটি করতে থাকে, সারাক্ষণ অস্থিরতা করতে থাকে। অনেক সময় ছোট বাচ্চা লক্ষণ এভাবে প্রকাশ নাও করতে পারে, কিন্তু তার অস্থিরতা অনেক বেশি, বাচ্চাকে ধরলে অনেক কান্নাকাটি করে, এইগুলো আসতে পারে। আবার অনেক সময় র্যাশও থাকতে পারে জ্বরের সাথে। চিকুনগুনিয়া এখনও কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই জ্বর, জয়েন্টে ব্যথা বা ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করছেন এই চিকিৎসক। চিকুনগুনিয়া হলে আসলে ব্যথার তেমন কোনো ওষুধ আমরা ব্যবহার করি না, প্যারাসিটামল জাতীয় পানি বেশি করে খেতে হয়, আর অন্যান্য খাবার বেশি করে, তরল জাতীয় খাবারটা বেশি, শরীরে যাতে পানির অভাব না পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে এখনই সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও মশার বিস্তার ধ্বংস করলেই অনেকাংশে ঠেকানো সম্ভব। ঢাকা শহরে চিকুনগুনিয়া আক্রান্ত শিশু কিশোর রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি মাসে শতাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জমে থাকা পানি অপসারণ ও মশার প্রতিরোধেই এই সংক্রমণ ঠেকানো সম্ভব। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। গত 14 আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে 240 জন যুবককে নিয়ে আলোচনা সভা এবং র্যালি আয়োজন করে ঢাকা ইস্ট আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তরুণদের নেতৃত্ব বিকাশ, সমাজ উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়ান্না ডি রোজারিও, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা জামাল নাসির খান, থানা ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গাজার আকাশে শুধু বোমার শব্দ নয়, ভেসে বেড়াচ্ছে ক্ষুধার অপুষ্টির হাহাকার। অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শিশু থেকে বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না এই মানব সৃষ্ট বিপর্যয় থেকে। আন্তর্জাতিক সংস্থার সতর্কবার্তা উপেক্ষা করে সহায়তা পৌঁছানোর আগেই নিভে যাচ্ছে অসংখ্য প্রাণ। বিস্তারিত মোহাম্মদ মুবারক হোসেনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে যুদ্ধের পাশাপাশি অনাহার এখন এক নীরব হত্যাযজ্ঞ।
সম্প্রতি নাসের মেডিকেল কমপ্লেক্সে 6 মাস বয়সী শিশু জয়নব আবু হালিব অনাহার ও তীব্র অপুষ্টিতে মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 2 শতাধিক মানুষ ক্ষুধা ও অপুষ্টিজনিত জটিলতায় প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 1 শতাধিকই শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে গাজার 1/3 বেশি মানুষ কয়েকদিন ধরে একবেলা খাবারও পাচ্ছেন না। প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। 5 বছরের কম বয়সী 3 লক্ষাধিক শিশু জরুরি খাদ্য সহায়তার অপেক্ষা রয়েছে, আর অন্তত 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে গাজার শিশুদের অপুষ্টির হার কয়েক মাসে 4 গুণ বেড়ে দাঁড়িয়েছে 16% বেশি। শুধু জুলাই মাসে 63 জন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। সহায়তা আসছে ধীর গতিতে, আর পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য নিরীহ প্রাণ। খাবারের সন্ধানে ধ্বংসস্তূপে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ, কিন্তু অবরোধ ও জটিল বিধিনিষেধে আটকে যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। বিশ্বজুড়ে সহানুভূতির ঢেউ উঠলেও গাজায় বেঁচে থাকার লড়াই দিনকে দিন হয়ে উঠছে অসম্ভব। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক রিপোর্ট। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও তোমরা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো 01317-708-842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নেই। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।